বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে বলেছিলাম? এক নম্বরে হচ্ছে যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিপেন্ডস অন লিপিড সলিউবিলিটি। ওকে, লিপিড সলিউবিলিটি। আচ্ছা, তাহলে বলেন তো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন একটা ড্রাগের যদি লিপিড সলিউবিলিটি বেশি হয়, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে হচ্ছে যে তারপরে এরপরে ও ডিপেন্ড করে যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের আরেকটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হলো যে আয়োনাইজেশন। আয়োনাইজেশন যদি বেশি হয়, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি বেশি হবে নাকি কম হবে? আয়োনাইজেশন বলেন তো। কম হবে, এক্স্যাক্টলি। কারণ যখনই একটা ড্রাগস আয়োনাইজেশন হয়ে যায় তখন হচ্ছে H প্লাস প্লাস A মাইনাস। হ্যাঁ, তো এটা তখন ও এতক্ষণ তার লিপিড সলিউবিলিটি ছিল, কিন্তু যখনই সে আয়োনাইজেশন হয়ে গেল, ফলে তার আর এখন সেল মেমব্রেনকে সিম্পল ডিফিউশন করার ক্যাপাবিলিটি নাই। ফলে সে ব্লাড ভেসেলস থেকে টিস্যুতে যেতে পারবে না। ফলে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কমে যাবে গতকালকের বেসিক অনুযায়ী। এরপরে আরেকটা ডিপেন্ডিং ফ্যাক্টর হলো যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং। ঠিক আছে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং, একটা ড্রাগ যত বেশি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে নাকি কম হবে? কম হবে। কম হবে, কারণ সে ব্লাড ভেসেলসের মধ্যে আটকে যাবে, সে টিস্যুতে যেতে পারতেছে না। ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে টিস্যু প্রোটিন বাইন্ডিং। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আরেকটা হচ্ছে ডিপেন্ড করবে, এটা হচ্ছে 1/d, আমরা ডিপেন্ড করতেছে টিস্যু প্রোটিন বাইন্ডিং। যেমন আমরা কি বলেছিলাম যে কিছু কিছু ড্রাগসের স্পেসিফিক কিছু টিস্যুর প্রতি অ্যাফিনিটি আছে তাদের, যেমন ডিগক্সিন হচ্ছে স্কেলেটাল মাসেলের অ্যাক্টিন মায়োসিন এবং হার্টের, টেট্রাসাইক্লিন হচ্ছে বোনস এবং টিথের ক্যালসিয়ামের সাথে। তাহলে একটা ড্রাগ যদি কোনো একটা স্পেসিফিক টিস্যুর প্রতি তার অ্যাফিনিটি থাকে, তাহলে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। এক্স্যাক্টলি, বেশি হবে। এই চারটা জিনিস মনে রাখতে হবে ভাইবাতে, এই চারটাই ধরে ইনশাল্লাহ। ঠিক আছে, বাস। তাহলে আপনাদের কনসেপ্টটা আলহামদুলিল্লাহ যেহেতু ক্লিয়ার, আপনারা অটো যে কোনো একটা জিনিস যখন আজ করবে আপনি বেসিক দিয়ে সেটা ইনশাল্লাহ নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসি যে এখন দেখেন আপনাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ডিপেন্ডিং ফ্যাক্টরসটাও ক্লিয়ার। এখন হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করবেন জানার জন্য আমরা জানলাম। এখন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। দেখেন, ক্যালকুলেশন হচ্ছে যে মনে রাখবেন যে আমাদের যে একটা ড্রাগস আমরা দেই বিভিন্ন রুটে আমরা দেই, তাই না? একটা হচ্ছে কি মানে হচ্ছে যে পারেন্টেরাল রুট, আর একটা হলো এন্টেরাল রুট। অর্থাৎ যখন আমরা আইভি রুটে দিব, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে অলওয়েজ আমরা আইভি রুট দিয়ে কাউন্ট করতে হবে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। কেন কেন কেউ বলতে পারবেন যে আইভি রুটের সাথে অন্য রুটের ডিফারেন্স কি বলেন তো? আইভি রুটের মানে বায়ো অ্যাভেলেবিলিটি কত আইভি রুটে? 100%। এক্স্যাক্টলি 100%। মানে এখানে কোনো ড্রাগসের কি হয় না, মানে সার্কুলেশনে আসার আগে কোনো মেটাবলিজম হয় না। আচ্ছা, যাই হোক, তাহলে ধরেন এটা একটা ব্লাড ভেসেলস আমরা আঁকলাম। এই ব্লাড ভেসেলসে আমরা একটা থ্রো ইনজেকশনের মাধ্যমে আমরা 100 মিলিগ্রামস অফ ড্রাগস একটা পার্সনের ব্লাডে পুশ করলাম। আচ্ছা, তাহলে তার ব্লাডে কত মিলিগ্রাম ড্রাগ আছে? 100 মিলিগ্রাম ড্রাগ আছে। এখন এই 100 মিলিগ্রাম ড্রাগটা তার এখন কাজ কি? সার্কুলেশন থেকে সে তার এরিয়া বিভিন্ন টিস্যুতে চলে যাবে। এখানে আছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সে যদি লিপিড সলিউবল হয় তাহলে সে সেখান থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে ঢুকে যাবে, আর যদি ওয়াটার সলিউবল হয় তাহলে অনলি এই আইএসএফ এর মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে এই যে ব্লাড ভেসেলস থেকে সে টিস্যুতে চলে যাচ্ছে, এই বিষয়টাই হচ্ছে আমাদের এই এটাকে কি বলি আমরা? ডিস্ট্রিবিউশন বলি। আচ্ছা, তো আমরা ডিস্ট্রিবিউশন কিভাবে করব? আপনি একটা লোককে কি বললাম 100 মিলিগ্রাম আইভি রুটে ড্রাগ একটা ইনজেকশন দিলেন, দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে আমরা তখন তার একটা প্লাজমা স্যাম্পল কালেক্ট করব, প্লাজমা নিব।
আবার একটা নিডল দিয়ে আমরা তার প্লাজমাটা নিব এখান থেকে। যখনই আমরা এই 100 মিলিগ্রাম ড্রাগ দিলাম, তাহলে ড্রাগের একটা পোর্শন ব্লাড ভেসেলস এর প্লাজমার মধ্যে থেকে যাচ্ছে, আরেকটা পোর্শন টিস্যুতে চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আপনাদের ক্লিয়ার। এখন আমি যখন প্লাজমাটা নিব, নেওয়ার পরে আমি কি করব, ওই যে আমাদের অ্যানালাইজারের মাধ্যমে আমরা এই প্লাজমাতে আমাদের এই দেওয়া ড্রাগটার কনসেন্ট্রেশন বিচার করব। ধরে নেন আমরা ড্রাগটার কনসেন্ট্রেশন পেলাম 10 মিলিগ্রাম পার লিটার। তাহলে এই লোকটার ব্লাডে এখন কত ঘনমাত্রার ড্রাগ আছে? 10 মিলিগ্রাম পার লিটার। কিন্তু আমি দিয়েছিলাম মোট কতটুকু ড্রাগ? 100 মিলিগ্রাম। তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের হিসাব করব কিভাবে? সেটা হচ্ছে যে অ্যামাউন্ট, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ড্রাগ গিভেন ইন আইভি রুট। অ্যামাউন্ট অফ ড্রাগ কোন রুটে দিব? আইভি রুটে দিব। আর ডিভাইডেড বাই নিচে হচ্ছে তার প্লাজমা কনসেন্ট্রেশন। আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? উপরে কতটুকু ড্রাগ দিছি আমরা? 100 মিলিগ্রাম। প্লাজমা কনসেন্ট্রেশন কত পেলাম? 10 মিলিগ্রাম পার লিটার। তাহলে 10 এ 100। আচ্ছা, তাহলে এককটা কি আসবে এখানে বলেন তো? ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের একক কি আসবে? হ্যালো, শোনা যাচ্ছে? লিটার। হ্যাঁ, লিটার আসবে। তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 10 লিটার। তার মানে আমি এই পার্সনটাকে যে ড্রাগটা দিছিলাম 100 মিলিগ্রাম, ধরে নেন সেটা হলো ডিগক্সিন, অ্যাজ এক্সাম্পল ডিগক্সিন। তাহলে ডিগক্সিন আমার বডিতে কত লিটার জায়গা জুড়ে থাকতে পারে? 10 লিটার। তাহলে ডিগক্সিন আমার বডিতে 10 লিটার জায়গা জুড়ে থাকতে পারে। এইটাই হলো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বের করার ওয়ে। উপরে অ্যামাউন্ট অফ ড্রাগ, কতটুকু ড্রাগ দিছি আমি ইনজেকশনের মাধ্যমে, আর আমি তার প্লাজমাতে কত কনসেন্ট্রেশন পেলাম। এখন এখানে আপনাদের একটা সূক্ষ্ম বিষয় জানতে হবে যে এই যে 10 লিটার ড্রাগস, এটা ওই লোকটার কত কেজির মধ্যে আছে? কত কেজির মানুষের মধ্যে এই 10 লিটার যেতে পারে বলুন তো নরমালি? হ্যালো, একটা পার্সনের 70 কেজি ধরি এখন। হ্যাঁ, এই যে 10 লিটার বললাম, এই 10 লিটার হচ্ছে অ্যাকচুয়ালি 70 কেজির মধ্যে। এখন আমার তো সব লোকের তো আর ওয়েট ফিক্স না, তাই আমরা কি করি, নর্মালি দেখবেন আপনারা ক্যাটজাঙ্কে লেখা আছে যে লিটার পার কেজি। তাহলে এই 10 লিটার হচ্ছে 70 কেজি একজন মানুষে। তাহলে প্রতি কেজিতে কত থাকে? 10 ডিভাইডেড বাই 70। ঠিক আছে, এই তাহলে এটা হচ্ছে যে তখন এককটা কি দাঁড়াবে, যে লিটার পার কেজি। 10 বাই 70 লিটার পার কেজি। তার মানে প্রতি কেজিতে এত লিটার ড্রাগটা থাকে, এত লিটার জায়গা জুড়ে। এটা হলো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি? ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে যদি কোনো ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন খুব বেশি হয়, তার মানে ওই ড্রাগটা কি ধরনের ড্রাগ? লিপিড সলিবল নাকি ওয়াটার সলিবল? লিপিড সলিউবল। লিপিড সলিবল। তার মানে ওই ড্রাগটা কি আমার ইন্ট্রাসেলুলার ফ্লুইডে ঢুকতে পারছে নাকি পারা নাই? পারছে। পারছে। একটা ড্রাগ যখনই দেখেন ও ইন্ট্রাসেলুলার স্পেসে ঢুকা বসে আছে, ফলে সে কি তাকে কি কিডনি পাচ্ছে? ড্রাগটাকে কিডনি লিভার, এই ড্রাগটাকে কিডনি আর লিভার কি রিচ করতে পারতেছে? পারতেছে না, সে তো ইন্ট্রাসেলুলার ফ্লুইডে বসে আছে। তাহলে এই ড্রাগটার এক্সক্রিশন মানে বডি থেকে বের করা কি বেশি বেশি হবে নাকি কম কম হবে? কম কম হবে। কম কম হবে। ফলে ও যখনই একটা সেলে গেছে, আমাদের সব মানে একদম মলিকিউলার অ্যাকশন কত হয়? সেলুলার লেভেলে। তাহলে যেগুলোর হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ওই ড্রাগগুলো যদি কোনো কারণে মানে টক্সিসিটি হয়, যদি আমার ওভারডোজ হয়ে যায়, তাহলে ওই ড্রাগগুলোকে আমি সহজে কি করতে পারবো না। আজকে আমি একটু সরি, আমার এখানে সাউন্ড হচ্ছে। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে কিনা আমার? হ্যাঁ, একটু কষ্ট করে শুনতে হবে, এখানে মাহফিল হচ্ছে মনে হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে ড্রাগগুলো হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ওই ড্রাগগুলোকে আমরা সহজে বডি থেকে বের করতে পারবো না। ফলে ওদের যখন টক্সিসিটি হবে, ওভারডোজ হবে, তখন আমরা কি করতে পারবো না, ওদেরকে এক্সক্রিশন করতে পারবো না। তখন আমার পেশেন্টকে স্টেবল করা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে। আর হচ্ছে যেগুলো হচ্ছে লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে যে যেমন ওয়াটার সলিউবল ড্রাগ,
ওয়াটার সলিউবল ড্রাগের জায়গা আমি আপনাদের বলেছি যে ওয়াটার সলিউবল ড্রাগ দুইটা জায়গায় থাকে, প্লাজমা এবং হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। সে ওয়াটার সলিউবল হওয়ায় সেলের মধ্যে ঢুকতে পারে না। ফলে আমি যে একটা ড্রাগ যদি প্লাজমায় থাকে, ধরেন এই যে একটা ড্রাগ প্লাজমায়, তাহলে প্লাজমায় যদি ড্রাগটা থাকে তাহলে এই ব্লাডটাই তো পরবর্তীতে হার্ট হয়ে ঘুরে কোথায় যাবে, কিডনিতে যাবে, লিভারে যাবে। তো এই ড্রাগটা যখন লিভারে যাবে, লিভার তাকে অ্যাক্সেস পাচ্ছে, তখন তাকে কি করে ফেলবে, ইনঅ্যাক্টিভেট করে ফেলবে, মেটাবলিজম করে ফেলবে। ইয়েস, আবার কিডনিও তাকে ইনঅ্যাক্টিভেট করে এক্সক্রিশন করে ফেলবে। তাহলে যখন একটা ড্রাগ প্লাজমাতে থাকবে, আমার ড্রাগটার এক্সক্রিশন কি হবে, বেশি বেশি হবে, মেটাবলিজম বেশি বেশি হবে। হ্যাঁ, ফলে যদি কোনো কারণে ড্রাগটার ওভারডোজ হয়ে যায় বা টক্সিসিটি ডেভেলপ করে, আমি খুব ইজিলি তার ব্লাডটাকে ডায়ালিসিস করে কি করতে পারবো, তাকে স্টেবল করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এই একটা ভাইভাতে ধরে যে হাই ভলিউম ডিস্ট্রিবিউশনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এবং লো ভলিউম ডিস্ট্রিবিউশনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি। ঠিক আছে, আশা করি কোনো কনফিউশন নাই। থাকলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন। আচ্ছা, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ মেটাবলিজমটা গেল, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন গেল। এখন হচ্ছে যে আমরা এক্সক্রিশনে চলে আসি। এক্সক্রিশন, এখন এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স বুঝতে হবে। একটা টার্ম হলো এক্সক্রিশন আর আরেকটা টার্ম হলো ক্লিয়ারেন্স। একটা টার্ম হলো এক্সক্রিশন এবং আরেকটা টার্ম হলো ক্লিয়ারেন্স। ঠিক আছে, এই দুটো টার্মের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে কি নাই? আইকিউ দিয়ে কি বলে? হ্যালো, ডিফারেন্স আছে। আছে আছে, হ্যাঁ, ভেরি গুড। ডিফারেন্সটা হলো যে কি, দেখেন, ক্লিয়ারেন্স মানে হলো একটা অ্যাক্টিভ ড্রাগকে জাস্ট আমি কি করে ফেললাম, ইনঅ্যাক্টিভ করে ফেললাম, অথবা একটা লিপিড সলিউবল ড্রাগকে আমি মেটাবলিজমের মাধ্যমে ওয়াটার সলিউবল করে ফেললাম। তাহলে কিন্তু ড্রাগটা এখনো বের হয় নাই আমার ব্লাড থেকে, মানে আমার বডি থেকে সে এখনো ইউরিন বা বাইলের মাধ্যমে ফিসেস হয়ে বের হয় নাই, বাট ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। এটাই হলো ক্লিয়ারেন্স। আর যখন এই ইনঅ্যাক্টিভেটেড ড্রাগটা বডি থেকে বের হয়ে যাবে, এলিমিনেশন হয়ে যাবে, আমার বডিতে তার এক্সিস্টেন্স আর নাই, তখন আমরা তাকে বলবো কি, এক্সক্রিশন। ঠিক আছে, তাহলে এই দুটো টার্ম আপনারা জানলেন। আচ্ছা, এখন আসেন যে ক্লিয়ারেন্স বিষয়টা আসলে কি, মানে এটা জানতে হলে আমাদের জানতে হবে, আমি আগে বলেছিলাম আপনাদের, আমাদের বডির মেইন কয়টা অর্গান ড্রাগকে বেশি বেশি মেটাবলিজম করে ইনঅ্যাক্টিভ করে? কোন কোন অর্গান বলেন তো? লিভার, লাং, কিডনি। ভেরি গুড, লিভার, লাংস এবং কিডনি। আচ্ছা, তাহলে এখন মনে করেন একটা লোকে একটা ড্রাগ খেলো থ্রু ওরাল রুট। এটা হলো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। আচ্ছা, এখন সেখান থেকে ড্রাগটা আমার অ্যাবজর্ব হয়ে আলটিমেটলি চলে আসলো সিস্টেমিক সার্কুলেশনে। তো ধরেন ড্রাগটা এই যে সিস্টেমিক সার্কুলেশনে আসলো, এই হলো ড্রাগটা এখন ব্লাডে ডিস্ট্রিবিউট হলো, ব্লাডে। এখন এই ব্লাড থেকে ড্রাগটা যাবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে এবং হচ্ছে ওয়াটার সলিউবল হলে, লিপিড সলিউবল হলে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে। ইন দ্য মিন টাইম দেখেন, ব্লাডটা কি বসে থাকবে? না, ব্লাডটা তো হার্টে যাবে, হার্ট থেকে আবার বেরোবে, আবার হার্টে যাবে, আবার হার্ট থেকে বেরোচ্ছে। এখন হার্ট থেকে যখন ব্লাডটা বের হবে, এই ব্লাডটাই তো কোথায় কোথায় যাবে, দেখেন কোথায় কোথায় যাচ্ছে, লিভারে যাচ্ছে, তারপরে হচ্ছে লিভারে যাচ্ছে, এরপর হচ্ছে এই ব্লাডটাই আবার রেনাল আর্টারির মাধ্যমে কিডনিতে যাচ্ছে, এই ব্লাডটাই আবার পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাচ্ছে। হ্যাঁ, মেজর তিনটা অর্গানে। এখন ড্রাগটা যখন এই লাংসে ঢুকবে, মনে করেন এখানে ঢুকছিল যে 10 মিলিগ্রাম ড্রাগ বুঝানোর স্বার্থে, হ্যাঁ 10 মিলিগ্রাম ঢুকছে, বাট ওই যে লাংসের হাই মেটাবলিজিং ক্যাপাবিলিটি, এখানে বেশি বেশি মেটাবলাইজিং এনজাইম, যেমন হচ্ছে যে সাইটোক্রোম P450, বিভিন্ন এনজাইমগুলো বেশি থাকে, ফলে এখান থেকে অ্যাক্টিভ অবস্থা ড্রাগ বের হবে 5 মিলিগ্রাম। আবার এই যে ভেনাস রিটার্ন হয়ে ওরা ফিরলো, আর 5 মিলিগ্রাম ড্রাগ লাংস কি করে ফেললো, লাংস টিস্যু তাকে ইনঅ্যাক্টিভেট করে ফেললো। একইভাবে এই কিডনির মধ্যে রেনাল আর্টারি হয়ে ঢুকলো 10 মিলিগ্রাম ড্রাগ, কিন্তু বের হলো মাত্র অ্যাক্টিভ ড্রাগ 5 মিলিগ্রাম, আর 5 মিলিগ্রাম ড্রাগ ইনঅ্যাক্টিভেট হয়ে গেল। একইভাবে লিভারে ঢুকলো 10 মিলিগ্রাম ড্রাগ, ব্লাডের মাধ্যমে আসছে 10 মিলিগ্রাম, বাট
লিভারের ক্যাপাবিলিটি সবচাইতে বেশি, বের হলো মাত্র 2 মিলিগ্রাম, বুঝেন। আর 8 মিলিগ্রামে লিভার ডিস্ট্রয় করে ফেললো, মানে ইনঅ্যাক্টিভেট, ওয়াটার সলিউবল করে ফেললো। তাহলে দেখেন আমার এই 10টা অর্গানে 10 10 10 করে মোট কত মিলিগ্রাম ড্রাগ গেছে? 30 মিলিগ্রাম, 30 মিলিগ্রাম। কিন্তু অ্যাক্টিভ ড্রাগ বের হয়েছে কত মিলিগ্রাম দেখেন? 5 5 10 12 মিলিগ্রাম। ইয়েস 12 মিলিগ্রাম। তাহলে 12 মিলিগ্রাম এখনো কি অবস্থায় আছে? আনচেঞ্জড অর অ্যাক্টিভ অবস্থায় আছে। আর 30 মিলিগ্রামের সরি আর কত মিলিগ্রাম এরিয়া হয়ে গেছে আমার? এটা হচ্ছে 18, হ্যাঁ 18 মিলিগ্রাম ড্রাগ আমার এই তিনটা অর্গান তাদেরকে ইনঅ্যাক্টিভ করে ফেলছে এবং ওয়াটার সলিউবল করে ফেলছে। তাহলে এই যে 18 মিলিগ্রাম কি এখনো বডি থেকে বের হয়ে গেছে নাকি জাস্ট ইনঅ্যাক্টিভ হয়েছে? ইনঅ্যাক্টিভ হয়েছে। তাহলে এটাকে আমরা এখনো এক্সক্রিশন করতে বলতে পারবো না, বলবো ক্লিয়ারেন্স। তাহলে ক্লিয়ারেন্সটা হলো এখানে এই যে 18 মিলিগ্রামটা, 18 মিলিগ্রাম যে ড্রাগটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা হলো ক্লিয়ারেন্স। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন ক্লিয়ারেন্স কনসেপ্ট আপনারা বুঝলেন। এখন দেখেন আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি, ক্লিয়ারেন্সের ইউনিটটা হচ্ছে কোনো মিলিগ্রাম না। মানে হচ্ছে যে দেখেন এটা একটু ডিফিকাল্ট বলাটা, মানে হচ্ছে এটা মিলিগ্রামটা হচ্ছে আমি বোঝানোর স্বার্থে বলছি, বাট এটা বুঝতে হবে আপনাদের এভাবে। মনে করেন, একটু কনসেন্ট্রেট করেন, মনে করেন এটা ছিল, এটা একটা ব্লাড ভেসেলস, হ্যাঁ এই ব্লাড ভেসেলসটার মধ্যে এখানে 1 লিটার প্লাজমা আছে, একটু বুঝেন 1 লিটার প্লাজমা এখানে। এই 1 লিটার প্লাজমার মধ্যে 1 লিটার প্লাজমার মধ্যে ড্রাগ ছিল আমার, মনে করেন 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম ড্রাগ ছিল। এখন এই ব্লাড ভেসেলসটা লিভারে ঢুকছে, তাহলে লিভারে কত লিটার প্লাজমা গেছে? এখন কত লিটার প্লাজমা গেছে বলেন তো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? 1 লিটার প্লাজমা গেছে। এই 1 লিটার প্লাজমা যাওয়ার কারণে এই 10 মিলিগ্রাম থেকে লিভার ইনঅ্যাক্টিভেট করে ফেলছে 8 মিলিগ্রাম ড্রাগ, 8 মিলিগ্রাম ড্রাগ। তাহলে এখানে এই ক্লিয়ারেন্সের ইউনিটটা হলো এই যে এত মিলিগ্রাম ড্রাগ ইনঅ্যাক্টিভেট করছে, এটা ইনঅ্যাক্টিভেট করার জন্য কত লিটার প্লাজমা লাগছে? কত লিটার প্লাজমা ছিল? 1 লিটার। এই কারণে, হ্যাঁ এই কারণে আমরা ক্লিয়ারেন্সের ইউনিটটা বলি যে লিটার, লিটার পার আওয়ার। আর কত মিলিগ্রাম ড্রাগ ইনঅ্যাক্টিভেট করছে সেটা হলো যে রেট অফ এলিমিনেশন, রেট অফ এলিমিনেশন। ঠিক আছে? তাহলে আমি এটা একটু কনফিউশন লাগবে আপনাদের। তাহলে ক্লিয়ারেন্স হলো যে কত লিটার প্লাজমা লাগতেছে 8 মিলিগ্রাম ড্রাগ মানে ইনঅ্যাক্টিভেট করতে, ওই লিটারটা হলো যে ক্লিয়ারেন্স। আর যত মিলিগ্রাম ইনঅ্যাক্টিভেট করতেছে, ওয়াটার সলিউবল বানাই ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, সেটা হলো যে রেট অফ এলিমিনেশন। ঠিক আছে? এই এখানে আর পেছানো দরকার নাই। এবার আসেন যে ক্লিয়ারেন্স, এটা হচ্ছে কনসেপ্ট। এখন ক্লিয়ারেন্স আমরা কিভাবে বের করব পরীক্ষার হলে এমসিকিউতে? সেটা হলো যে ক্লিয়ারেন্সটা বের করতে হবে যে রেট অফ এলিমিনেশন, রেট অফ এলিমিনেশন ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন, প্লাজমা কনসেন্ট্রেশন। ঠিক আছে? তাহলে দেখেন একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, এখানে 1 লিটার প্লাজমা ছিল, এই 1 লিটার প্লাজমার মধ্যে 10 মিলিগ্রাম ড্রাগ ডিজলভ ছিল মনে করেন। তাহলে এখানে একটা কনসেন্ট্রেশন পাবো না, একটা ভলিউম একটা প্লাজমাতে ডিজলভ, একটা ওয়াটারে। তাহলে এখানে কনসেন্ট্রেশনটা ধরে নেন 10 মিলিগ্রাম পার লিটার, এটা কনসেন্ট্রেশন এই প্লাজমার 10 মিলিগ্রাম পার লিটার। এখন দেখেন এই যে জাস্ট এখানে আমরা মানটা বসাবো, প্লাজমা কনসেন্ট্রেশন কত পাইলাম একটু আগে দেখালাম, 10 মিলিগ্রাম পার লিটার। এখন ইনশাআল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। রেট অফ এলিমিনেশন কত দেখাইছে এখানে? হ্যালো, 8 মিলিগ্রাম। তাহলে উপরে রেট অফ এলিমিনেশন হচ্ছে 8 মিলিগ্রাম। ইয়েস, 8 মিলিগ্রাম। তাহলে এই যে দেখেন আমরা লিখলাম 8 মিলিগ্রাম। আচ্ছা, এখন এই যে 8 মিলিগ্রাম এলিমিনেট করতেছে, ইনঅ্যাক্টিভেট করে ফেলতেছে, এটা হচ্ছে প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায়। কারণ দেখেন এখানে একটা ওয়ার্ড আছে রেট, তাহলে শুধু এলিমিনেশন হলে হবে না, রেট মানে আমরা টাইম দিয়ে ভাগ করতে হবে, 8 মিলিগ্রাম পার আওয়ার। এখন ইউনিটটা কত আসবে? 8 কে 10 দিয়ে ভাগ দিবেন, 8/10 যা আসে একক কত আসতেছে? মিলিগ্রাম, মিলিগ্রাম কাটা লিটারটা উপরে চলে যাবে, লিটার পার আওয়ার।
ইয়েস, এটাই বলতে চাইছিলাম। এখন ক্লিয়ার কিনা, কোনো কনফিউশন আছে এখানে? না ক্লিয়ারেন্সে ভাইয়া। হ্যাঁ, এটাই বুঝাতে চাইছিলাম। ওকে, ভেরি গুড। তাহলে ক্লিয়ারেন্স এবং রেট অফ এলিমিনেশনটা আপনারা বুঝতে হবে, কারণ একটু পরে এটার ইম্পর্টেন্সটা বুঝবেন। এখন দেখেন, এই যে একটা ড্রাগ আমরা লিপিড সলিউবল থেকে ওয়াটার সলিউবল করে ফেলতেছি, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভেট করে ফেলতেছি, এই বিষয়টাকে আমরা বলছি কি ক্লিয়ারেন্স। আচ্ছা, তো ক্লিয়ারেন্সের সাথেই একটু ক্লিয়ারেন্স বের করতে হলে আমাদের যেটা লাগে রেট অফ এলিমিনেশন, যেটা দেখলেন। এখন এই রেট অফ এলিমিনেশনটা আমরা টু টাইপস পাই। একটা হলো যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, আর একটা হলো জিরো অর্ডার কাইনেটিক্স। একটা হলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, আর একটা হলো যে জিরো অর্ডার কাইনেটিক্স। আচ্ছা, এখন ফার্স্ট অর্ডার কাইনেটিক্স মানে কি? দেখেন, ম্যাক্সিমাম ড্রাগস হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, ম্যাক্সিমাম ড্রাগ। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স মানে হলো যে প্লাজমাতে ড্রাগের কনসেন্ট্রেশন যত বেশি হবে, রেট অফ এলিমিনেশন তত বেশি হবে। ঠিক আছে, ধরেন এই হলো একটা ব্লাড ভেসেলস, এখানের মধ্যে প্লাজমা আছে, আগের উদাহরণটা দিই 1 লিটার। ঠিক আছে, এখন এখানের মধ্যে ড্রাগ ডিজলভ আছে 10 মিলিগ্রাম। আচ্ছা, তাহলে এখন ড্রাগের কনসেন্ট্রেশনটা কত পাবো আমরা? 10 মিলিগ্রাম পার লিটার। 10 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, এখন কি বললাম, এটা কোথায় গেছে? লিভারে গেছে এই ব্লাডটা। ফলে লিভার মিলিগ্রামকে নষ্ট করে ফেলছিল, 8 মিলিগ্রাম বলছিলাম। এখন একটু বোঝানোর স্বার্থে মনে করেন 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রামকে লিভারে ইনঅ্যাক্টিভেট করে ফেলছে। আচ্ছা, এখন মনে করেন এখানে 10 মিলিগ্রাম না, এখানে হচ্ছে কত? 20 মিলিগ্রাম। তাহলে এখন এখানে কনসেন্ট্রেশনটা আরো বেড়ে গেছে না? এই যে এই প্লাজমাতে বেড়ে গেছে। এখন লিভার কি করবে তখন? যখনই এটা এখানে বেড়ে গেল, তখন লিভারও একই সাথে এখন আর 5 মিলিগ্রাম করবে না, সে করবে 10 মিলিগ্রাম। 10 মিলিগ্রাম, এই উদাহরণটা বুঝতে হবে। তাহলে যখনই কনসেন্ট্রেশন বাড়তেছে, তখনই এটাকে কি বলছিলাম? এই যে 10 মিলিগ্রাম কি ইনঅ্যাক্টিভেট করতেছে, এটাকে কি বলছিলাম? রেট অফ এলিমিনেশন বলছিলাম। আচ্ছা, এখন মনে করেন এখানে এই 20 মিলিগ্রামের জায়গায় আরো বাড়াই দিলাম 30 মিলিগ্রাম। এখন লিভারও কি করলো? ওর সাথে তাল মিলিয়ে এখন ও করতেছে যে 15 মিলিগ্রাম। তাহলে দেখেন, প্লাজমা কনসেন্ট্রেশন বাড়লে তার সাথে প্রফেশনাল মানে সমানুপাতিক হারে রেট অফ এলিমিনেশনটাও কি হচ্ছে? বাড়তেছে। হ্যাঁ, এই বিষয়টাই হচ্ছে যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখেন, তাহলে ক্লিয়ারেন্স মানে আমরা কি বলেছিলাম? ক্লিয়ারেন্স ইকুয়াল টু rate of elimination, yes, Rate of divided by elimination by plasma concentration. plasma concentration. এখন দেখেন, তাহলে প্লাজমা কনসেন্ট্রেশন মনে করেন প্রথমে ছিল কত দেখাইছিলাম? প্লাজমা কনসেন্ট্রেশন 10 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, 10 মিলিগ্রাম পার লিটার। এবং আমার লিভারও তাকে এলিমিনেট করলো যে 5 ধরেন, হ্যাঁ 5 মিলিগ্রাম এলিমিনেট করলো। তাহলে এখানে ক্লিয়ারেন্সটার মান কত আসতেছে? 5/10 ইজ ইকুয়াল টু হচ্ছে যে মনে করেন হাফ, মানে 0.5। হ্যাঁ, 0.5। এখন যদি এটা আবার বেড়ে যায়, যদি বেড়ে 20 হয়, তখন সাথে সাথে এটাও আবার 5 থেকে বেড়ে হয়ে যাবে কত? 10। এখনো রেট মানটা কত আসতেছে? ভ্যালু হাফ আসতেছে না? হাফ আসতেছে। হ্যাঁ, আবার যদি এটা কনসেন্ট্রেশনটা বেড়ে আরো 10 বাড়ায় 30 হয়, তাহলে এটাও বেড়ে হয়ে যাবে 15। ইয়েস, তাহলে এখনো ক্লিয়ারেন্সটা কত আসতেছে? হাফ। তাহলে দেখেন প্লাজমা কনসেন্ট্রেশনও চেঞ্জ হচ্ছে, একই সাথে রেট অফ এলিমিনেশন চেঞ্জ হচ্ছে, বিধায় ক্লিয়ারেন্সটা কি থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে। এক্স্যাক্টলি। তাহলে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে রেট অফ এলিমিনেশন, এটা স্যাররা জানতে চায়। ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে রেট অফ এলিমিনেশন will increase proportional to plasma concentration। ঠিক আছে, বাট তাদের কি কনস্ট্যান্ট থাকে? ক্লিয়ারেন্সটা ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকে। বুঝা গেল?
বাস, এখানে কোনো কনফিউশন নাই আশা করি। এবার আসেন জিরো অর্ডার কাইনেটিক্স। জিরো অর্ডার কাইনেটিক্সটা কি? জিরো অর্ডার কাইনেটিক্সটা হলো প্লাজমা কনসেন্ট্রেশন হোয়াটএভার যাই হোক, আমার রেট অফ এলিমিনেশন হচ্ছে ফিক্সড, রেট অফ এলিমিনেশনটা বাড়তে পারবে না। আবারও আমরা একটা ব্লাড ভেসেলস রাখলাম, একই রকম এখানে আছে 1 লিটার প্লাজমা এবং এখানে ডিজলভ আছে 10 মিলিগ্রাম অফ ড্রাগ, 10 মিলিগ্রাম অফ ড্রাগ ডিজলভ আছে, এবং এই ব্লাডটা যাচ্ছে লিভারে, বের হওয়ার সময় সে কিছু পরিমাণ ইনঅ্যাক্টিভ করে ফেলতেছে। এখন এটা ফিক্সড, এক এক ড্রাগের ক্ষেত্রে জিরো অর্ডার কাইনেটিক্স যারা ফলো করে ওদের ক্ষেত্রে ফিক্সড, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স যারা ফলো করে ওদের ক্ষেত্রে ফিক্সড, যে মানে 50% এলিমিনেট করে বা এত পার্সেন্ট করে। এখন মনে করেন একটা ড্রাগের ক্ষেত্রে, যে মনে করেন এটা হলো এ ড্রাগের ক্ষেত্রে আমরা জানি যে ও হচ্ছে যে প্রতি আওয়ারে 2 মিলিগ্রাম করে ইনঅ্যাক্টিভেট করতে পারে, প্রতি ঘন্টায় 2 মিলিগ্রাম ইনঅ্যাক্টিভেট করবে যাই আসুক এখানে। তাহলে এখন বলেন তো ক্লিয়ারেন্সটা কত আসবে এখানে? রেট অফ এলিমিনেশন হচ্ছে 2 মিলিগ্রাম পার আওয়ার, আর কনসেন্ট্রেশন অফ ড্রাগ প্লাজমা কনসেন্ট্রেশন হচ্ছে যে 10 মিলিগ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1/5। ইয়েস, 1/5 আসতেছে। এখন আমরা আগের মতো করি, এখানে আমরা একটু বাড়াই দিই কনসেন্ট্রেশনটা। তাহলে এখানে আমরা 10 এর জায়গায় করে দিলাম 20 মিলিগ্রাম। কিন্তু দেখেন আগে বেড়ে গেছিল, যখন এখানে বাড়ছিল তখন এখানে কি হয়েছিল? বাড়ছিল। কিন্তু এটা তো জিরো অর্ডার কাইনেটিক্স, এটা হচ্ছে মানে এখানে বাড়াইতে পারে না সেই রেট অফ এলিমিনেশন, এখানে তাও কত থেকে যাবে? 2 মিলিগ্রাম থেকে যাবে। ফলে এখন ভ্যালুটা কত আসে দেখেন, কনসেন্ট্রেশন হচ্ছে 20 মিলিগ্রাম পার লিটার, কিন্তু রেট অফ এলিমিনেশন ঠিকই 2 মিলিগ্রাম থেকে গেছে। ফলে এখন আসতেছে 1/10। ফলে দেখেন আগের ক্লিয়ারেন্সের সাথে এখন ক্লিয়ারেন্স কি একই আছে নাকি কি হয়ে গেছে? আর একটু ডিফারেন্স আসছে। হ্যাঁ, বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। এখন এটা কমছে আরো আগেরটা চেয়ে। ইয়েস, ভেরি গুড, কমে গেছে। তাহলে যারা জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে ওদের ক্ষেত্রে প্লাজমা কনসেন্ট্রেশন যত বাড়ে রেট অফ এলিমিনেশন বাড়ে না কমে? কমে যায়। রেট অফ এলিমিনেশন ফিক্সড থাকে, ক্লিয়ারেন্সটা কমে যায়। ভেরি গুড, নট কমে যায়, রেট অফ এলিমিনেশন ফিক্স থাকে, ক্লিয়ারেন্স কমে যায়। ঠিক আছে, ওকে, আশা করি কোনো কনফিউশন নেই। তাহলে আমি আরেকবার রিপিট করি, ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে প্লাজমা কনসেন্ট্রেশন যত বাড়ে রেট অফ এলিমিনেশনও তত বাড়ে, কিন্তু ক্লিয়ারেন্সটা কনস্ট্যান্ট থাকে। আর জিরো অর্ডার কাইনেটিক্সে প্লাজমা কনসেন্ট্রেশন যতই বাড়ুক রেট অফ এলিমিনেশন ফিক্সড থাকে এবং ক্লিয়ারেন্স কমে যায়। ঠিক আছে, দেখা দরকার নাই, আমি আজকে ফুল পিডিএফটা ইনশাআল্লাহ দিয়ে দিব। আচ্ছা, এই হলো আমাদের ক্লিয়ারেন্সটা। এখন তাহলে আমি আপনাদের একটা কোশ্চেন ধরি, আপনারা অ্যান্সার করেন। এটা হলো, এখানে হলো টাইম এক্সিস, ঠিক আছে, আর এখানে হলো ক্লিয়ারেন্স, মানে এখানে আমরা ক্লিয়ারেন্স এক্সিসটা প্রকাশ করছি। এখন একটা ড্রাগের ক্ষেত্রে আমি গ্রাফটা পেলাম এরকম, আরেকটা ড্রাগের ক্ষেত্রে আমরা গ্রাফটা পেলাম এরকম। এখন বলেন যেটা গ্রিন কালারের ওটা কোন অর্ডার কাইনেটিক্স, ফার্স্ট অর্ডার না জিরো অর্ডার? গ্রিন যেটা এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, কারণ হচ্ছে ক্লিয়ারেন্সটা কনস্ট্যান্ট। ডিফারেন্সটা হচ্ছে কমছে। হ্যাঁ, ভেরি গুড, শেষ, ওকে, আপনাদের তাহলে এটা কমপ্লিটলি ক্লিয়ার। আচ্ছা, এখন আমি আরেকটা এরিয়া দেই, সেটা হলো যে দেখেন মনে করেন এখানেও একই রকম দুইটা অ্যাক্সিস আঁকলাম, এখানে হচ্ছে টাইম বুঝাচ্ছি আর এখানে হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন বুঝাচ্ছি। এখন আমি দুইটা ড্রাগের ক্ষেত্রে একটার ক্ষেত্রে পেলাম, একটার ক্ষেত্রে গ্রাফটা পাইছে ঠিক এরকম, আরেকটার ক্ষেত্রে পেলাম যে সোজা নেমে গেছে। বলেন কোনটা ফার্স্ট অর্ডার কোনটা জিরো অর্ডার? হ্যালো, এটা কি হবে? এটা কি হবে? ক্লিয়ারেন্স যেটা কমছে ওইটা তো ফার্স্ট অর্ডার। এখানে তো ক্লিয়ারেন্স নাই, দেখেন এখানে তো প্লাজমা কনসেন্ট্রেশন। হ্যাঁ, প্লাজমা কনসেন্ট্রেশন, আরেকদিকে টাইম।
টাইম, হ্যাঁ এটা এখানে ক্লিয়ারেন্স নাই, তাহলে এখানে কোনটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে? এই যে একটা এক্সপোনেনশিয়ালি কমছে, দেখেন এই যে প্রথমে অনেক শার্পলি কমতেছে, যত টাইম যাচ্ছে ততই সে আস্তে আস্তে কমতেছে প্লাজমা কনসেন্ট্রেশন এক্সপোনেনশিয়ালি। যেমন দেখেন ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে কি ছিল, যখন কনসেন্ট্রেশন 10 মিলিগ্রাম পার লিটার ছিল তখন 5 মিলিগ্রাম ড্রাগ ক্লিয়ার হয়ে মানে এলিমিনেট হয়ে যাচ্ছিল। এলিমিনেট হয়। হ্যাঁ, আবার যখন 10 থেকে যদি 5 মিলিগ্রাম বের হয়ে যায়, এখন আর কত মিলিগ্রাম আছে ব্লাডে? 5 মিলিগ্রাম। 5। 5, তাহলে এখন এলিমিনেট করবে কত? ওই যে বলছিলাম ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এক এক ড্রাগসে ফিক্সড। ধরে নেন এই ড্রাগটার ক্ষেত্রে রেট অফ এলিমিনেশন হলো 50% অফ প্লাজমা কনসেন্ট্রেশন। তাহলে যদি ব্লাডে 5 মিলিগ্রাম থাকে তাহলে লিভার কত মিলিগ্রামকে এলিমিনেট করবে? 2.5। 2.5 মিলিগ্রাম। 5 2.5। হ্যাঁ, এখন দেখেন প্রথমে কত মিলিগ্রাম করছিল? 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম 5 করছে। মিলিগ্রাম। ইয়েস, এখন কত মিলিগ্রাম করতেছে? 2.5 মিলিগ্রাম। 2.5 মিলিগ্রাম। তাহলে সময় যত যাচ্ছে রেট অফ এলিমিনেশন তত বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। কমতেছে। তাহলে এখন দেখেন প্রথমে কমে গেছিল 2.5, এর পরের ধাপে কি হবে? এখন তো ব্লাডে যেহেতু 2.5, এখান থেকে 2.5 এলিমিনেট হয়ে গেছে, তাহলে এখন প্লাজমাতে আছে কত? 2.5। 2.5 এলিমিনেট করবে 50%, তাহলে কত আসে? 1.25। 1.25। তাহলে দেখেন প্রথমবার 5 মিলিগ্রাম থেকে এলিমিনেট করছে কত মিলিগ্রাম? 2.5। তাহলে এই জায়গার মধ্যে কত মিলিগ্রাম বের করছে? 2.5 ব্যবধান। আর এখন হচ্ছে আরো কমে যাচ্ছে, মানে হচ্ছে প্রথমে সে যে হারে কমাবে সময় যত যেতে থাকবে রেট অফ এলিমিনেশনটা তত কি হবে? কমে যাবে। ওই কারণে কমে যাবে। হ্যাঁ, ওই কারণে এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ হচ্ছে। আর যেগুলো হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স সেগুলোর ক্ষেত্রে তো এরকম নাই, সেটা প্রতি ঘন্টাতেই ফিক্সড। কত? 2 মিলিগ্রাম, পরের ঘন্টা তো 2 মিলিগ্রাম, 2 পরের ঘন্টা মিলিগ্রাম। তো 2 মিলিগ্রাম। ওই কারণে এটা ডিরেক্ট লিনিয়ার লাইন হচ্ছে। বুঝতে পারছি কিনা? কোনো কনফিউশন আছে এখানে? আশা করি নাই। এটা হচ্ছে এটা হচ্ছে আমরা জানার জন্য, এটা এত ডিটেইলস আর দরকার নাই। এখন হাসেন যে আরেকটা বিষয়, সেটা হলো প্লাজমা হাফ লাইফ। ঠিক আছে, প্লাজমা হাফ লাইফ এটা অলরেডি আমরা পড়াই ফেলছি। প্লাজমা হাফ লাইফ মানে হচ্ছে যে প্রথমে আমি ইকুয়েশনটা বলি, প্রথমে কনসেপ্টটা বলি। প্লাজমা হাফ লাইফ মানে কি? প্লাজমা হাফ লাইফটা একটু আগে যে টার্মটা বললাম ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্সের সাথে ইন্টারকানেক্টেড। ঠিক আছে, প্লাজমা হাফ লাইফ মানে হলো একটা ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন অর্ধেক হয়ে যেতে, মনে করেন এখানে এটা হচ্ছে একটা ব্লাড ভেসেলস, এখানে কিছু প্লাজমা আছে, এখানে 10 মিলিগ্রাম ড্রাগ আছে। এখন একটা লোকের বডিতে প্লাজমা কত লিটার থাকে নরমালি? 3 লিটার। ব্লাড হচ্ছে 5 to 6 লিটার, প্লাজমা তো আরো কম, 3 লিটার। তাহলে এখন কনসেন্ট্রেশনটা হচ্ছে মনে করেন এই 10 মিলিগ্রাম ডিভাইডেড বাই 3 লিটার। ঠিক আছে, এরকম সামথিং আসবে, মনে করেন 3.3 মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা হলো প্লাজমা কনসেন্ট্রেশন। এখন আপনি দেখলেন যে এই যত ঘন্টা সময় পরে এটা অর্ধেক হয়ে যাবে, তাহলে 3.3 এর অর্ধেক কত আসে? 1 পয়েন্ট সামথিং আসে না? বুঝার সাথে ধরে নেন 1.5, তাহলে 1.5 মিলিগ্রাম পার লিটার। তাহলে দেখেন এখানে যে কনসেন্ট্রেশনটা ছিল এখানে তার ঠিক কি অর্ধেক। কত ঘন্টা সময় লাগছে অর্ধেক হতে? কত ঘন্টা সময় লাগছে? ধরেন 5 আওয়ার। এটা ড্রাগের ক্ষেত্রে ফিক্সড, এক এক ড্রাগের ক্ষেত্রে এক এক রকম। তাহলে যেই ড্রাগের ক্ষেত্রে প্লাজমা কনসেন্ট্রেশন কমতে 5 আওয়ার লাগে তার টি হাফ হচ্ছে 5 আওয়ার। তাহলে টি হাফ বা হাফ লাইফ মানে হলো প্লাজমা কনসেন্ট্রেশন অর্ধেকে নেমে আসতে যত ঘন্টা সময় লাগে। এখন বলেন যে যদি কোনো ড্রাগের ক্লিয়ারেন্স বেশি হয় কোনো ড্রাগের, মনে করেন একটা ড্রাগের ক্লিয়ারেন্স হলো 5 লিটার পার আওয়ার, আর আরেকটা ড্রাগের ক্লিয়ারেন্স হলো 10 লিটার পার আওয়ার, কোনটার টি হাফ বেশি হবে? এটা 5 লিটার পার আওয়ার। হ্যাঁ, কারণ হচ্ছে এটাতে অল্প বের হচ্ছে আর এটাতে বেশি বের হয়ে যাচ্ছে, ফলে খুব দ্রুত সেটা অর্ধেক হয়ে যাবে। তাহলে ক্লিয়ারেন্স যত বেশি হয়
ক্লিয়ারেন্স যত বেশি হবে টি হাফ তত কম হবে। এখন এই যে এটা ডিপেন্ডিং ফ্যাক্টরটা আপনারা অটো পারবেন। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে এটা আসে রিটেন কোয়েশ্চেন, এটা মানে টি হাফের ডিপেন্ডিং ফ্যাক্টর গুলো কি কি। এখন আসেন তাহলে একটা আপনারা জানলেন ক্লিয়ারেন্সের সাথে। এখন বলেন তো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা কোন রুটে, আমরা তো একটা প্রথমে আমরা কোন ব্যাখ্যাটা দিছিলাম, ওরাল রুট, আরেকটা ছিল কি প্যারেন্টারাল একটা রুট ছিল। এখন এই ক্ষেত্রে যেটা হবে যে হ্যাঁ দেখেন, আচ্ছা এটা ছিল আমাদের ডার্মিস, মনে করেন এটা হলো ডার্মিস এবং এর নিচে হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, এগুলো এটা হলো সাবকিউটেনিয়াস টিস্যু, সাবকিউটেনিয়াস ফ্যাট, এর নিচে হলো আমাদের মাসেল, ইয়েস মাসেল, এগুলো হলো মাসেল, অ্যাক্টিন মায়োসিন বুঝাচ্ছি এটা। আচ্ছা এখন বলেন তো এই তিনটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই কোনটাতে? আপনি যখন দৌড়ান তখন সবচেয়ে বেশি ব্লাড যেতে হয় কোথায়? মাসেলে। হ্যাঁ মাসকুলার লেয়ার, সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই হচ্ছে মাসকুলার লেয়ার। এখন এটা বোঝানোর জন্য দেখেন আমি এখানে তিনটা ব্লাড ভেসেলস আঁকছি জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা তিনটা। তাহলে বলেন এখন আমি যদি কোনো একটা মানুষকে, তাহলে যখন তাকে ইন্ট্রামাসকুলার রুটে দিলাম ড্রাগটা, এখন যেহেতু এখানে ব্লাড সাপ্লাই বেশি, এটা আমি আগেও বলেছি, বলে ড্রাগটা খুব কি হবে, এই ব্লাড ভেসেলে ঢুকে যাবে, এই ব্লাড ভেসেলগুলোতে ঢুকে যাবে, ফলে সে সিস্টেমিক সার্কুলেশনে তত দ্রুত যাবে নাকি আস্তে আস্তে যাবে? ইন্ট্রামাসকুলার রুটের ড্রাগটা দ্রুত যাবে। তাহলে তার রেট অফ অ্যাবজর্পশন বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। দেখেন একটু আগের বেসিকটা আবার, এখন একটা ড্রাগ যখনই ব্লাডে চলে আসে, দেখেন ব্লাডে চলে আসে, তাহলে এই ব্লাডটাই তো হার্ট হয়ে ঘুরে কোথায় যাবে? লিভার, কিডনি, লাংসগুলোতে যাবে। তাহলে তার মেটাবলিজম হয়ে যাওয়ার তত দ্রুত শুরু হবে নাকি আস্তে আস্তে শুরু হবে? এলিমিনেট হওয়ার প্রসেসটা দ্রুত শুরু হবে। তাহলে এটা কেন বলতেছি, রেট অফ অ্যাবজর্পশন যত বেশি হবে একটা ড্রাগের মেটাবলিজম তত দ্রুত হবে, আর মেটাবলিজম যত দ্রুত হবে হাফ লাইফ তত বেশি হবে নাকি কম হবে? হাফ লাইফ কম হবে। এক্স্যাক্টলি কম হবে এটা। আচ্ছা তাহলে ইন্ট্রামাসকুলার রুটে একই ড্রাগের হাফ লাইফ আপনি কম পাবেন। ওই ড্রাগটা আপনি এখন কি করলেন, সাবকিউটেনিয়াস টিস্যুতে দিলেন, ঠিক আছে, সাবকিউটেনিয়াস টিস্যুতে দিলেন। এখানে হচ্ছে ব্লাড ভেসেলস খুবই কম, কারণ কি, কারণ সাবকিউটেনিয়াস টিস্যু আমার তেমন দরকার নেই, যখন আমি প্রলং ফাস্টিং এ থাকবো তখন দরকার, ন্যাচারালি ব্লাড ভেসেলস খুব কম দিয়ে রাখছে। ভাই এটা কি ফেসবুকে লাইভ হচ্ছে? লাইভে এটা মনে হয় মুশফিক ভাই আছো তুমি? প্রথমটা ছিল এটা তো। আচ্ছা দেখি বল লাইভ করলে করবে, আর লাইভ না থাকলেও সমস্যা নাই, আমিও লাইভ হচ্ছে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহলে এখন এই সাবকিউটেনিয়াস টিস্যুতে ব্লাড ভেসেলস কম, এখন কি হবে, এখানে যখন আমরা ড্রাগ দিলাম একটা সাবকিউটেনিয়াস টিস্যুতে, তখন যেহেতু ব্লাড ভেসেলস কম, সে ব্লাডের মধ্যে ঢুকবে খুব কি স্লোলি সে ব্লাডে ঢুকবে, সে অ্যাক্সেস পাচ্ছে না। তাহলে সে সিস্টেমিক সার্কুলেশনে দ্রুত যাচ্ছে নাকি আস্তে আস্তে যাচ্ছে? আস্তে যাচ্ছে। তাহলে যেহেতু ব্লাডে ঢুকতেছে আস্তে আস্তে, তাহলে কিডনি, লিভার, লাংসও যাচ্ছে কম, কম, তাহলে এলিমিনেশন হচ্ছে কম, তাহলে হাফ লাইফ হবে কি বেশি নাকি কম? বেশি হবে। আস্তে করে কম কে বলতেছে, বেশি হবে, কারণ মেটাবলিজম তো কমাচ্ছে, মেটাবলিজম কমে গেলে এলিমিনেশন হতে পারতেছে না। তো তাহলে এই কারণে সাবকিউটেনিয়াস টিস্যুতে একটা ড্রাগ দিলে তার টি হাফ হবে বেশি, তাহলে টি হাফ হয় তার মানে ড্রাগটা অনেকক্ষণ ধরে আমার ব্লাডে থাকতেছে, তাহলে তার ডিউরেশন অফ অ্যাকশন বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। এক্স্যাক্টলি। তাহলে এখন আমি আপনাদের একটা ক্রম দেখাই, বলেন এই ক্রমটা ঠিক? টি হাফের একটা অর্ডার দেখাই, তাহলে সবচেয়ে বেশি টি হাফ হবে সাবকিউটেনিয়াস টিস্যুতে, তারপরে হবে কোথায়? ইন্ট্রামাসকুলার,
তারপরে হবে কোথায়? ওরাল রুটে। ওরাল রুটে যাবে। ওরাল রুটে কেন সবচেয়ে কম? কে বলতে পারবে? টিহাফ কেন কম? অ্যাবজর্পশন বেশি। ওরাল রুটে অ্যাবজর্পশন বেশি হলে তো অ্যাবজর্পশন ওরাল absorption রুটে absorption কম হবে ভাই। কম হবে। হ্যাঁ, ভাই মেটাবলিজম হতে হবে, সিস্টেমিক সার্কুলেশন যাবে, তারপর তো অ্যাবজর্পশন হবে। হ্যাঁ, অনেক দেরি হবে আর কি। হ্যাঁ, আমি এই কথাটা শুনতে চাচ্ছিলাম, ফাস্ট পাস ইফেক্ট। কারণ ও তো ইন্টেস্টাইন থেকে যাওয়ার সময় ইন্টেস্টিনাল এপিথেলিয়াল গুলো কিছু ডাইজেস্ট করে ফেলবে, লিভার বস একটা অর্গান বসে আছে সে কিছু নষ্ট করে ফেলবে। তাহলে সিস্টেমিক সার্কুলেশনে 100 মিলিগ্রাম ড্রাগের মাত্র 30% পৌঁছেছে। তো এটা খুব দ্রুত ড্রাগটা তো আসার সময় 70% ড্যামেজড, তা থাকবে কতক্ষণ সে? এই কারণে ওরাল রুটে সবচেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, তো এটা একটা গেল। এখন বলেন প্লাজমা প্রোটিন বাইন্ডিং। প্লাজমা প্রোটিন বাইন্ডিং, একটা ড্রাগ যত বেশি প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকবে তার টিহাফ বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে, ভেরি গুড। কারণ যখনই একটা ড্রাগ প্লাজমা বেশি প্রোটিনের হবে। সাথে, হ্যাঁ, প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকে, ওই ড্রাগটা কি লিভারও ঢুকতে পারতেছে না, কিডনিতেও যাইতে পারতেছে না, সে এখানে অনেকটা স্টোর হয়ে থাকতেছে প্লাজমা প্রোটিনের সাথে। আচ্ছা, তাহলে বেশি হবে। এরপর আসেন টিস্যু স্টোরেজ। কোন ড্রাগ যদি কোনো টিস্যুর ভিতরে গিয়ে ঢুকে থাকে, মানে টিস্যু প্রোটিন বাইন্ডিং, তাহলে তার টিহাফ কি হবে? আর বেশি হবে। বেশি হবে। এরপরে আসেন এইজ। আমাদের বয়স হওয়ার সাথে সাথে লিভার এবং কিডনি বেশি বেশি ফাংশন করে নাকি? না, ফাংশন কমে যায়। তাহলে ফাংশন কমে গেলে মেটাবলিজমও কি হবে? কমে যাবে। কম হবে। কমে গেলে এক্সক্রিশন বা এলিমিনেশনও কি হবে? কম হবে। তাহলে এক্সক্রিশন বা এলিমিনেশন কম হলে টিহাফ কি হবে? বাড়বে। বেশি হবে। টিহাফ বাড়বে। হ্যাঁ, বাড়বে। এরপর হচ্ছে ডিজিজ, যেমন কারো কি আছে রেনাল ডিজিজ, হচ্ছে লিভার ডিজিজ যেমন সিরোসিস, অথবা হচ্ছে হার্ট ফেলিওর, এগুলো হলে তখন টিহাফ কি হবে? কারণ মেটাবলিজম প্রসেস বাড়বে বাড়বে। আচ্ছা, হার্ট ফেলিওর হলে মেটাবলিজম কেন কমে যায় বলেন তো? হার্ট ফেলিওর হলে এটা তো আর মেজর অর্গান, মেটাবলাইজিং অর্গান না হার্ট, তাহলে কেন হার্ট ফেলিওর হলে মেটাবলিজম কমে যায়? হার্ট ফেলিওর হলে ভাইয়া ব্লাড সাপ্লাইটা কমে যায়, আর Very good. ব্লাডের মাধ্যমে তো ড্রাগটা লিভারে যাবে, কিডনিতে যাবে, দেন মেটাবলিজম হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটাই জানতে চাচ্ছিলাম, কারণ ড্রাগটা তো ক্যারি করতেছে ব্লাড থেকে তো পাঠাচ্ছে হার্ট, তো হার্টই তো ভালোভাবে ব্লাড পুশ করতেছে না, কার্ডিয়াক আউটপুট কম, ফলে সব লিভার এবং কিডনি ড্রাগের অপেক্ষায় আছে, কিন্তু তারা ব্লাড পাচ্ছে না। ওই কারণে হার্ট ফেলিওর হলো আমাদের মেটাবলিজম কমে যায়, হাফ লাইফ বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এটা, এলিমিনেশনটা গেল। আচ্ছা, এখন হাফ লাইফ এতক্ষণ হচ্ছে জাস্ট কনসেপ্টটা বলছিলাম আমি। এখন আসেন যে এরিয়াতে হাফ লাইফের ইকুয়েশন। হাফ লাইফের ইকুয়েশনটাকে পারেন? হ্যালো, হাফ লাইফ কিভাবে বের করি? 0.7 ইনটু হচ্ছে বিডি ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স। হ্যাঁ, 0. আমরা একটু অ্যাকুরেটলি বলি 0.693 ইনটু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ইকুয়াল টু টি হাফ। এটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, এখানে আমি বোঝানোর কিছু নাই, আমি যা বোঝানোর একটু আগে একদম কনসেপ্টটা আপনাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার করছি, এটা জাস্ট অঙ্কের জন্য। তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা বসে আপনারা বের করবেন এটা। ওকে, শেষ। এখন দেখি আমাকে কে বলতে পারবে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স একটা ড্রাগ, একটা হলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ড্রাগ, আরেকটা হলো যে জিরো অর্ডার কাইনেটিক্স ড্রাগ। ঠিক আছে, কোন ড্রাগের ক্ষেত্রে টি হাফটা ফিক্সড থাকবে আর কোনটার ক্ষেত্রে টি হাফটা কমবে বাড়বে? ফার্স্ট অর্ডার কাইনেটিক্স আচ্ছা আচ্ছা, ভেরি গুড। কারণ ফার্স্ট অর্ডারে ফিক্স থাকবে, কারণ যখনই প্লাজমা কনসেন্ট্রেশন বাড়তেছে এলিমিনেট হয়ে যাচ্ছে, ফলে ওভারঅল ড্রাগটার ব্লাডে থাকার সময়টা ফিক্সড থাকতেছে, ফিক্সড। আচ্ছা, যাই হোক, গেল। আচ্ছা, এখন আসেন তাহলে এতক্ষণ যা বলছি কোনো কনফিউশন আছে কিনা এর মধ্যে? নাই। আচ্ছা, ভেরি গুড। একটু বোরিং লাগতেছে নাকি? ছেড়ে দিব, বন্ধ করবো আজকে? একটু সময় দেন আমাকে, আমি শেষ করে দেওয়ার চেষ্টা করি। এখন দেখেন বায়ো ট্রান্সফরমেশন। বায়ো ট্রান্সফরমেশন মানে কি?
বায়ো ট্রান্সফরমেশন মানে এই যে একটু আগে আমি আপনাদের এক্সপ্লেন করছি যে একটা ড্রাগ যখন লিভারে আসে, কিডনিতে আসে, লাংসে যায়, যাওয়ার পরে এই অর্গানগুলো তাকে কি করে, লিপিড সলিউবল থেকে ওয়াটার সলিউবল করে ফেলে, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ বানায় ফেলে। এই যে একটা পরিবর্তন করতেছে, এই পরিবর্তন ট্রান্সফরমেশনটা হচ্ছে মানুষের মধ্যে একটা বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে। এই কারণে আমরা বলি বায়ো ট্রান্সফরমেশন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা, তাহলে বায়ো ট্রান্সফরমেশনটা কার আন্ডারে পড়ে? এই যে ক্লিয়ারেন্স এক্সক্রিশনের আগে এই ফেজটা পড়ে। তাহলে মলিকুলার অল্টারেশন অফ ড্রাগ, তাহলে এই বায়ো ট্রান্সফরমেশনে কি কি হয়, দুইটা ঘটনা মনে রাখবেন, লিপিড সলিউবল থেকে ওয়াটার সলিউবল হয়ে যাবে, অথবা একটা ড্রাগ আনআয়োনাইজ ছিল সেটাকে আয়োনাইজড করে ফেলবে। আয়োনাইজড করে ফেলে সে কি হয়ে যাবে, ওয়াটার সলিউবল হয়ে যাবে, ফলে সে আর এক্সক্রিট হয়ে যাবে ইজিলি কিডনি দিয়ে। আচ্ছা, এক্সক্রিশন বা এলিমিনেশন হচ্ছে। এখন একটা ড্রাগ আমাদের বডি থেকে বের হচ্ছে, মেইন মেজর রুট হচ্ছে দুইটা। একটা হচ্ছে লিভারের মাধ্যমে বের হয়, লিভার ড্রাগটাকে কিভাবে বের করে, বাইল, কারণ লিভার থেকে আপনারা জানেন, হ্যাঁ বাইলের মাধ্যমে এক্সক্রিট করে। আর কিডনি সেটাকে ওয়াটার সলিউবল এবং আয়োনাইজড করে বের করবে ইউরিনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই দুইটা। আচ্ছা, এখন আসেন তাহলে বায়ো ট্রান্সফরমেশন, আমাদের বায়ো ট্রান্সফরমেশনে কয় ধরনের রিঅ্যাকশন হয়? 2 ধরনের। ইয়েস, 2 ধরনের রিঅ্যাকশন হয়। একটা হলো যে ফেজ 1 আর একটা হলো ফেজ 2। ফেজ 1 কে নন সিনথেটিক বলি বা ফাংশনালাইজেশন, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা দরকার নাই। ফেজ 1 মানে সোজা ভাষায় বুঝবেন, ফেজ 1 এ আমরা জাস্ট কি করব, ওই ড্রাগটার সাথে আমরা কোনো বড় মলিকিউল যুক্ত করব না, একটু পরে আসতেছে। দেখেন একটা ড্রাগ তাহলে ফেজ 1 এ ঢুকে, এখন এই জিনিসটা একটু বুঝতে হবে, একটা ড্রাগ যখন ফেজ 1 এ ঢুকবে, ঢুকার পরে সে অ্যাক্টিভ অবস্থায় থেকে যেতে পারে অথবা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। দেখেন এখানে ইনঅ্যাক্টিভও থাকতে পারে অথবা অ্যাক্টিভ হতে পারে। এখন আমার দরকার কি, বায়ো ট্রান্সফরমেশনের লক্ষ্য কি ছিল, একটা ড্রাগকে ইনঅ্যাক্টিভ করে ফেলা। কিন্তু ড্রাগটা ফেজ 1 এ যাওয়ার পরও দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ থেকে যাচ্ছে, তাহলে তাকে ইনঅ্যাক্টিভেট করার জন্য কোথায় যাইতে হবে, আমার ফেজ 2 তে। ফেজ 2 তে যাইতে হবে। ওই কারণে তখন ফেজ 2 তে যাবে, এই যে দেখেন ফেজ 2 তে যাচ্ছে, যাওয়ার পরে সে ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফেজ 1 সবসময় ড্রাগকে ইনঅ্যাক্টিভেট করতে পারে না, সবসময় ইনঅ্যাক্টিভ করে কোনটা, ফেজ 2। ফেজ 2, হ্যাঁ ফেজ 2টা করবে। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা এখন বলেন আমাদের এই যে বায়ো ট্রান্সফরমেশন করে কে, এই যে একটা লিপিড সলিউবল ড্রাগকে ওয়াটার সলিউবল বানায় ফেলতেছে, এটা কে করে, সব রিঅ্যাকশন করে কে, এনজাইম, তাই না, এনজাইম করে। এখন এই এনজাইম গুলো কোথায় বেশি বেশি থাকে, কোন অর্গানে বেশি থাকে, লিভার, কিডনি, লাংস এবং ইন্টেস্টিনাল ওয়াল। হ্যাঁ, এই কারণে এই জায়গাগুলোতে মেটাবলিজম বেশি হয়। এখন এই জায়গাগুলোতে কেন বেশি থাকে, কারণ হচ্ছে আমার সব সেলের মধ্যেই তো জিন আছে, কিন্তু লিভার, কিডনি, লাংসের যে সেলগুলো, ওই সেলের মধ্যে জিনটা হাইপার অ্যাক্টিভ, মানে ওরা বেশি বেশি রেপ্লিকেশন এবং হচ্ছে যে ট্রান্সলেশন করে বেশি বেশি এনজাইম গুলো তৈরি করে। তাহলে ড্রাগ মেটাবলাইজিং এনজাইমকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো মাইক্রোসোমাল। মাইক্রোসোম কাকে বলে বলো তো, মাইক্রোসোম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে বলে এই এনজাইম গুলোকে মাইক্রোসোমাল এনজাইম বলে। এখন এই মাইক্রোসোমাল এনজাইম গুলো লিভার, কিডনি, লাংস এবং ইন্টেস্টিনাল ওয়ালে বেশি থাকে বলছিলাম আমি। এবং এই মাইক্রোসোমাল এনজাইম গুলো ফেজ 1 রিঅ্যাকশনও করে, ফেজ 2 রিঅ্যাকশনও করে, বুঝতে হবে। ফেজ 1টাই মেইনলি করে এবং ফেজ 2 এর মধ্যে একটা রিঅ্যাকশন করে ওরা শুধু, সেটা হলো গ্লুকুরোনিডেশন। ঠিক আছে, কেউ না বুঝলে একটু জিজ্ঞেস করেন। আচ্ছা যাই হোক, তাহলে এইটা গেল। এখন মাইক্রোসোমাল এনজাইম, এগুলো হচ্ছে কি বোঝানোর বিষয় নাই, ওই কারণে হচ্ছে জাস্ট এগুলো আপনারা একটু বারবার দেখে দেখে মনে রাখতে হবে। তাহলে মাইক্রোসোমাল এনজাইমের নামগুলো আপনারা একটু দেখে রাখবেন কি কি আছে। সাইটোক্রোম অক্সিডেজ, এটা সবচেয়ে বেশি জানতে চাই, এটা সবচেয়ে বেশি দরকারি। এবং হচ্ছে হাইড্রোক্সিলেজ, ডিহাইড্রোজিনেস, রিডাকটেজ, এস্টারেজ, পেপটাইডেজ, ডিকার্বক্সিলেজ এবং হচ্ছে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। এই এনজাইমগুলো হচ্ছে মাইক্রোসোমাল এনজাইম। এবং অর্থাৎ মাইক্রোসোমাল কেন বলে, কারণ হচ্ছে এরা হচ্ছে আমাদের সেলের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা। এবং নন মাইক্রোসোমাল এনজাইম কোথায় থাকে, সাইটোপ্লাজমে। দেখেন এই যে সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে এবং হচ্ছে প্লাজমাতে। তাহলে আমাদের
একটা ড্রাগ যখন ব্লাড ভেসেলসে আসে, ওই ড্রাগের কিছু অংশ ব্লাড ভেসেলসের মধ্যে কি হয়ে যায়, মেটাবলিজম হয়ে যায়। ওইটা কোন এনজাইম দ্বারা হয়, মাইক্রোসোমাল নাকি নন মাইক্রোসোমাল? নন মাইক্রোসোমাল। নন মাইক্রোসোমাল, কারণ মাইক্রোসোমাল এনজাইম অনলি সেলের ভিতরে থাকে। ঠিক আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে আসেন হ্যাঁ আরেকবার একটু বলেন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আপনারা আমাকে আরেকদিন সময় দিতে পারবেন? আরেকদিন আমি আজকে একটু বেশি তাড়াহুড়ো করে ফেললে বিষয়টাকে মানে বোঝানোটা কমে যাবে। আগামী শুক্রবার পারবেন আসতে? জি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জি ভাইয়া। মানে তাড়াহুড়া করে আমি যদি মানে পুরোটা তাড়াহুড়া করে ফেলি, আমি এতদিন যেভাবে বেসিকটা ক্লিয়ার করছি ওইটা শেষ করতে পারবো না। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবারে এটা ইনশাল্লাহ কমপ্লিটলি শেষ হয়ে যাবে। তাহলে আমি এটা এখন একটু শেষ করে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই যে বায়ো ট্রান্সফরমেশনটা করে এনজাইম, এই এনজাইমকে আমরা দুইটা টাইপে ভাগ করি। মাইক্রোসোমাল এনজাইম, যেগুলো সেলের ভিতরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে থাকে। এই মাইক্রোসোমাল এনজাইম ফেজ 1 রিঅ্যাকশনটা মেইনলি করে এবং হচ্ছে ফেজ 2 এর মধ্যে অনলি গ্লুকুরোনিডেশন করে। আর নন মাইক্রোসোমাল এনজাইম গুলো হচ্ছে সেলের ভিতরেও থাকে, সেলের বাহিরেও থাকে। সেলের ভিতরে কোথায় থাকে? সাইটোপ্লাজমে এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। সেলের বাহিরে কোথায় থাকে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে এবং প্লাজমাতে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন হচ্ছে দেখেন, নন মাইক্রোসোমাল এনজাইমও ফেজ 1ও করে, ফেজ 2ও করে। তবে নন মাইক্রোসোমাল, এটা মনে রাখবেন, নন মাইক্রোসোমাল মেইনলি করে ফেজ 2 আর ফেজ 1 করে অল্প অল্প। দেখেন, ফেজ 2 এর মধ্যে সবই করে, কিন্তু শুধু কোনটা করে না? গ্লুকুরোনিডেশন। কারণ কি? গ্লুকুরোনিডেশন কে করে? ফেজ 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এই আর হচ্ছে এনজাইম গুলো কি কি নন মাইক্রোসোমাল এনজাইম গুলো হচ্ছে যে মনে রাখবেন, বিক্রিয়াটা যদি মনে রাখতে পারেন, এনজাইমের নাম মনে রাখা লাগে না। অ্যাসিটাইলেশন তাহলে হবে অ্যাসিটাইল ট্রান্সফারেজ, মিথাইলেশন বিক্রিয়া তাহলে মিথাইল ট্রান্সফারেজ মানে মিথাইল, ইয়েস। সালফেশন সালফো ট্রান্সফারেজ, গ্লাইসেশন গ্লাইসিন ট্রান্সফারেজ, গ্লুটাথিয়ন কনজুগেশন গ্লুটাথিয়ন ট্রান্সফারেজ, জাস্ট ট্রান্সফারেজ লাগাই দিবেন। ওকে, আচ্ছা তাহলে ফেজ 1 রিঅ্যাকশন মেইনলি কে করে বলছি? মাইক্রোসোমাল নাকি নন মাইক্রোসোমাল? মাইক্রোসোমাল। মাইক্রোসোমাল। আর ফেজ 2 কে করে মেইনলি নন মাইক্রোসোমাল। নন মাইক্রোসোমাল। প্লাজমার মধ্যেই অনেক ড্রাগ মেটাবলিজম হয়ে যায়, ওইটা কে করে? কোন এনজাইম? নন মাইক্রোসোমাল। নন মাইক্রোসোমাল, ইয়েস, নন মাইক্রোসোমাল। আচ্ছা, তারপর হচ্ছে ফেজ 1। তাহলে ফেজ 1 এর মধ্যে মোট 3টা ঘটনা ঘটে। দেখেন এখানে আপনারা, হ্যাঁ হ্যাঁ হ্যালো, ফেজ 1 এর মধ্যে হচ্ছে 3টা ঘটনা ঘটে। একটা হচ্ছে যে ড্রাগটা অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, অথবা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট থেকে অ্যাক্টিভ হয়ে যেতে পারে, অথবা অ্যাক্টিভ ড্রাগ আরো বেশি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এই 3টা ঘটনা, অ্যাক্টিভ টু ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ টু অ্যাক্টিভ, অ্যাক্টিভ টু মোর অ্যাক্টিভ, এই 3টা ঘটনা মনে রাখবেন। এখন যেটা ইনঅ্যাক্টিভ হয়েছে ও তো সরাসরি কি হয়ে যাবে? আইদার ইউরিন দিয়ে বেরিয়ে যাবে অথবা বাইল দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু যেগুলো এখনো অ্যাক্টিভ থেকে গেছে, ওরা বের হওয়ার জন্য কোথায় যাবে? ফেজ 2 তে। ফেজ 2 তে ঢুকলে কারণ ইস্তার নাই। ফেজ 2 ওদেরকে ওয়াটার সলিউবল এবং ইনঅ্যাক্টিভ করে এক্সক্রিশন করে ফেলবে। ঠিক আছে, এই ছিল আমাদের। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস এটা বলে শেষ করে দিচ্ছি। এখন দেখেন, যেহেতু এগুলো বললাম, এই উদাহরণটা স্যাররা বেশি জানতে চাইবেই ইনশাল্লাহ, এটা যে কয়েকটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এরকম কয়েকটা উদাহরণ দাও। তখন আপনারা যে কমনগুলো উদাহরণ, এগুলো আমাদের স্যাররা পড়াইছিল, যেমন হচ্ছে কি লিভোডোপা থেকে ডোপামিন হয়ে যায়। তাহলে এই যে লিভোডোপা থেকে ডোপামিন হচ্ছে, এটা ফেজ 1 এর মাধ্যমে হচ্ছে নাকি ফেজ 2? ফেজ 1, কারণ ফেজ 2 অলওয়েজ ইনঅ্যাক্টিভ করে ফেলবে। তাহলে এই লিভোডোপাটা দেওয়ার দরকার ছিল কি? আমরা সরাসরি ডোপামিন দিই না কেন? ওই বিউডি কে পাস করতে পারবে না। ইয়েস, এই লিভোডোপার সাথে আমরা একটা লিপিড সলিউবলাইজার অ্যাড করে ওর লিপিড সলিউবিলিটি প্রপার্টিটা বাড়াই দিছি অনেক, ফলে সে খুব ইজিলি ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করতে পারে। এবং তার দরকারই কোথায়? পার্কিনসন সিনড্রোম আমার তো ব্রেইনে পৌঁছাইতে হবে, ওই কারণে ব্রেইনে গিয়ে তখন ব্রেইন টিস্যুতে সেল থাকে না, নিউরনের মধ্যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ওই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে মাইক্রোসোমাল এনজাইম আছে। ওই মাইক্রোসোমাল এনজাইম এই লিভোডোপাকে ডোপামিন বানাবে, এবং এই ডোপামিন তখন ডোপামিন রিসেপ্টরের উপরে বসে
আমার কি করবে, পার্কিনসনিজমের অ্যান্টি ইফেক্টটা দিবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, আরেকটা হচ্ছে পিভাম্পিসিলিন থেকে এমপিসিলিন হয়ে যাচ্ছে। তাহলে এমপিসিলিন একটা ওয়াটার সলিবল ড্রাগ না লিপিড সলিবল ড্রাগ? ওয়াটার সলিবল দেখাই আছে। আচ্ছা, ওয়াটার সলিবল ড্রাগ। তাহলে আমাদের এই যত বেশি লিপিড সলিবল হবে ওরাল রুটে দিলে তার অ্যাবজর্পশন কি হবে, বেশি হবে। ওই কারণে আমরা ওকে লিপিড সলিবল করে পিভাম্পিসিলিন ফর্মে দিই। কিন্তু পিভাম্পিসিলিন তো তার এফিকাসি নেই, এমপিসিলিন হইতে হবে। তাহলে এই কাজটা কি করবে, ফেজ 1 রিঅ্যাকশন করবে। আচ্ছা, আরেকটা উদাহরণ হচ্ছে এনালেপ্রিল। এনালেপ্রিলটা থেকে এনালেপ্রিলেট পাই। এনালেপ্রিল কেন দিই, কারণ হচ্ছে এনালেপ্রিলের লিপিড সলিবিলিটি বেশি, কিন্তু তার কাজ করে এর কোনো এফিকাসি নাই। আর এফিকাসি হচ্ছে এনালেপ্রিলেট হইতে হবে। তাহলে এই কাজটা কি করবে, ফেজ 1 করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এতটুকু থাক। তাহলে কি কি বললাম, লিভোডোপা থেকে ডোপামিন হচ্ছে, পিভাম্পিসিলিন থেকে এমপিসিলিন হচ্ছে, এনালেপ্রিল থেকে এনালেপ্রিলেট হচ্ছে। এই যে একটা ইনঅ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভ হচ্ছে, এই কাজটা করতেছে মাইক্রোসোমাল এনজাইম থ্রু ফেজ 1 বায়োট্রান্সফরমেশন রিঅ্যাকশন। কোনো কনফিউশন আছে? ভাই এটা কি অ্যাক্টিভ করতেছে না যে? ভাইয়া। না না না, ইনঅ্যাক্টিভ টু অ্যাক্টিভ। ওই যে বললাম প্রোডাক্ট, প্রো মানেই তো ইফেক্টিভ। বুঝা গেছে? তাহলে প্রোডাক্ট ফর্মে দেওয়ার উদ্দেশ্যটা কি, প্রোডাক্টের কিছু ফ্যাসিলিটি আছে, ফার্মাকোকাইনেটিক ফ্যাসিলিটি, যেমন তার লিপিড সলিবিলিটি বেশি হয়, তার টক্সিক ইফেক্ট কম হয়, ঠিক আছে, তার মেটাবোলাইজ, তাকে মেটাবোলাইজিং, মানে নরমালি একটা ড্রাগ যখন আমাদের ইন্টেস্টিনাল ওয়াল ক্রস করে, বলছি না সে কি ক্রস করে যায়, লিভার ক্রস করে যেতে হবে। লিভার ক্রস। লিভারে যাওয়ার সময় তো ও একটা মানে ও সবগুলোকে মেরে তছনছ করে দেয় একদম। এখন ওই যে আমরা প্রোডাক্ট দিলে কি হয়, আমরা প্রোডাক্টটাকে এমন ভাবে ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি দিয়ে বানাই যে লিভারের এনজাইমগুলোকে এরিয়া করতে পারে না। ফলে সে যখন সার্কুলেশনে যাবে এবং যেখানে আমার দরকার সেখানে গিয়ে সে কি হবে, মেটাবলিজম হবে। এই কারণে প্রোডাক্টটা দিই আর কি। তাহলে প্রোডাক্ট ছিল ইনঅ্যাক্টিভ, সে সাইট অফ অ্যাকশনে গিয়ে টিস্যুর মাইক্রোসোমাল এনজাইমের মাধ্যমে ফেজ 1 রিঅ্যাকশনের মাধ্যমে সে অ্যাক্টিভ হয়। তারপরে সে তার টার্গেট রিসেপ্টরে বসে সে ইফেক্ট শো করে। ওকে, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ আগামী শুক্রবার। আমার আর খুবই অল্প বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোনো কনফিউশন নাই তো এর মধ্যে, এতক্ষণ যা বললাম? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, সবাইকে ধন্যবাদ।